নমস্কার, বেঙ্গলি স্কলার মেগা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা বিহার স্টেট পাস করেছো এবং বিপিএসসি টিআরই 4.0 প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আলোচনা করব বিপিএসসি টিআরই 3.0 বাংলা কোশ্চেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, এবং অবশ্যই তার সঙ্গে অফিসিয়াল অ্যান্সার কিন্তু রয়েছেই। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বুকলেট নাম্বার আমাদের ই সিরিজের রয়েছে, এবং সেখানে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যখন নবম দশম শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে কিন্তু পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটে পার্টে কিন্তু প্রশ্ন হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যদি এখানে হাইলাইট করি বিষয়টাকে, তাহলে পরে তোমরা এখানে দেখতে পাবে যে তিনটি বিষয়ে কিন্তু আমরা এখানে প্রশ্নপত্র পাচ্ছি। এর আগের দিন আমরা এই কথা বলেছিলাম এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে এবং পার্ট 1 এর মধ্যে দেখা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তার মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের প্রশ্নপত্র কিন্তু বাংলা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে গেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে হিন্দি ল্যাঙ্গুয়েজ দেখো, তারপরে আমরা উর্দু ল্যাঙ্গুয়েজ পাবো। ঠিক আছে, তার মানে চারটে ল্যাঙ্গুয়েজের উপরে পরীক্ষাটা হচ্ছে। এই যে উর্দু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইবারে আমরা পাবো হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তার মানে চারটা ল্যাঙ্গুয়েজের উপর আমাদের পরীক্ষা দিতে, যে যে সাবজেক্টটা চয়েস করেছো বা করবে পরীক্ষার সময়, সে সেই সাবজেক্টের পরীক্ষাটা দেবে, অ্যাটেন্ড করবে। তাহলে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবার দেখো একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছিল 3.0-তে, সেখানে প্রথমেই আমরা যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পাচ্ছি, সেখানে রাধারানীর যে বঙ্কিমচন্দ্রের রাধারানী, সেখান থেকে একটা গদ তুলে দেওয়া হয়েছে, এবং অনেকটা বড় কিন্তু এই গদটা পড়তে কিন্তু অনেকটা সময় লাগবে। আমি এখানে স্ক্রল করে দিচ্ছি, কারণ এখানে সময় সাপেক্ষ হয়ে যাবে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে। তাহলে প্রশ্ন বাংলায় এখান থেকে B9 থেকে B14, ঠিক আছে, B9 থেকে B14 এই প্রশ্নপত্র উত্তর আমাদের দিতে হবে। তাহলে এই পুরো গদটা আমাদের পড়ে নিতে হবে, এই গদ্যর যে পার্টটা রয়েছে আনসিন, এটা আমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, পড়ে নিয়ে আমরা কিন্তু এই যে B9 থেকে আমরা প্রশ্নপত্রটা করব, উত্তরটা সলভ করার চেষ্টা করব, এবং আমি এখানে অফিসিয়াল অ্যান্সার কিটা দিয়ে রেখেছি, হাইলাইট করে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনটা পজ করে পুরো গদটা পড়ে নিয়ে তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিজে করার চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় একসাথেই প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে আমি এটা স্ক্রল করছি না তৃতীয়ভাবে, একবারে তোমরা পাশাপাশি করে দেখে নাও। তারপরে আমরা একেবারে সরাসরি চলে যাব আমাদের একদম বাংলা যে মেন প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ এই প্রশ্ন সংখ্যা B15 থেকে B20, এখানে আবার একটা গদ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই গদ্য থেকেও কিন্তু আমরা 15 থেকে প্রশ্নটা করব। এই গদ্যটা কিন্তু আমরা একবার পড়ে নেব প্রথমে। ঠিক আছে, তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে পড়ে নেবে। আমি খুব ধীরেই চলে যাচ্ছি যাতে তোমরা পজ করতে তোমাদের সুবিধা। ঠিক আছে, এই হচ্ছে 30 পর্যন্ত আমাদের শব্দ। কিন্তু আমরা এখানে কিন্তু একটু আলোচনা করতে পারি, যে কারণে এখানে এই দেখো যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে যে বৈঠকখানা শব্দটি কোন ভাষাজাত? বৈঠক হিন্দি এবং খানা ফার্সি অর্থাৎ সংকর শব্দ। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে। এইবার দেখো চালাটার মাচায় তোলা থাকে চাষের সামগ্রী, রেখাঙ্কিত পত্রের কারক ও বিভক্তি হলো অধিকরণে অন্ত্যেষ্টিয় বিভক্তি। মাচায় কোথায়? মাচায় কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হবে? 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোকোনদের সমার্থক নয়? কোকোনদ মানে হচ্ছে পদ্মফুল। ঠিক আছে, তার মানে পদ্মফুলের সমার্থক উৎপল এবং শতদল, তাহলে কোনটা সমার্থক নয়? পাদপ। ঠিক আছে, তারপরে কি বলছে? পরমাদ থেকে প্রমাদ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি লক্ষ্য করা যায়? স্বরভক্তি বা বিপ্রকর্ষ, কারণ পরের ফলা যেটা আছে ওটা ভেঙে গিয়ে পরমাদ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে যাই 28 নম্বরে, জীব তারা যদি খসে, জীব তারা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন। জীবনরূপী তারা অর্থাৎ নক্ষত্র রূপক কর্মধারায়। ঠিক আছে, 29, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, জীবন নদে কোন কারক? জীবন নদে অধিকরণ কারক। ঠিক আছে, জীবনের নদে। আচ্ছা এইবার আমরা এখানে যদি বলি মধুহীন করোনাদ তবে মন কোকোনদে, মধুহীন কি পদ? মধুহীন অব্যয় পদ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পার্ট 2 এ জেনারেল স্টাডিজ। এখানে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো, এগুলো কিন্তু আবার ইংরেজিগুলো বাংলাতেও করা আছে। ঠিক আছে, হিন্দিতেও করা আছে। এবার এটা কিন্তু আমরা এখান থেকে সাহায্য নিতে পারি, যেগুলো ইংরেজি পরিভাষা আমরা বুঝবো না, সেখান থেকে হিন্দির সাহায্য আমরা নিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটারই এরকম করে দেওয়া আছে। আমি দ্রুত স্ক্রল করে চলে যাচ্ছি, কারণ আমাদের মূল কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষা এবং বাংলার সাবজেক্টিভ যে প্রশ্নটা আসছে সেখান থেকে। এই পর্যন্ত আমাদের চলে যাচ্ছে এই জেনারেল স্টাডিজ। এবার আমাদের শুরু হবে পার্ট 3, অর্থাৎ এই বাংলা। এই হচ্ছে আমাদের পুরো কিন্তু
মেন বিষয় এখানে যে 80টা আমাদের প্রশ্ন থাকবে, সেই 80টা প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে খুব সচেতনভাবে করতে হবে। নবম দশম শ্রেণীর আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রশ্ন তুলনামূলকভাবে টিআরই 2 এবং টিআরই 1 থেকে কিন্তু তুলনামূলকভাবে প্রশ্ন সোজা এসছে। এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা, সেটাও কিন্তু তুলনামূলকভাবে সোজাই এসছে। তাহলে আমরা দেখি 71 নম্বর প্রশ্ন কি বলেছে। অকারান্ত শব্দরূপে একটি প্রধান বৈশিষ্ট্য। অকারান্ত শব্দরূপে একটি প্রধান বৈশিষ্ট্য হলো কোন ভাষার প্রধান বৈশিষ্ট্য? মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন বাংলার হাউ পদটি। প্রাচীন বাংলার হাউ পদটি হলো সর্বনাম। আমের রস থেকে রামের রস, এটি কোন উপভাষার বৈশিষ্ট্য? বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। ব্যঞ্জনান্ত অক্ষরের উদাহরণ। ছন্দ, আশা, গুঞ্জন। গুঞ্জন হলো ব্যঞ্জনান্ত অক্ষরের উদাহরণ। সমীকরণ হলো উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, কারণ সমীভবনও ব্যঞ্জন সংগতিও। সমীভবনকেও সমীকরণ বলা হয়, ব্যঞ্জন সংগতিকেও সমীকরণ বলা হয়। এই যে 75 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিহার স্টেটের যে পরীক্ষাটা হয়েছিল এইবারের, সেখানে কিন্তু এই প্রশ্নটা একবার এসছে সমীকরণ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিহার স্টেটের থেকে কিন্তু প্রশ্ন আসছে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মানে কি, বিপিএসসির পরীক্ষা টিআরই দেওয়ার জন্য কিন্তু আমাদের বিপিএসসির বিহার স্টেটের যে সিলেবাসটা রয়েছে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। লক্ষ্য থেকে লক্ষ্য, তারপরে লক্ষ্য, এটা কি হচ্ছে? অভিশ্রুতি। পিনায়ন কি? কাঁটাল থেকে কাঁঠাল। 78 উড়ানি থেকে উরুনি, উরুনি থেকে অরুণি, এটা কিসের উদাহরণ? কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? স্বরসঙ্গতি। তদ্ভব শব্দ বাংলা ভাষার নিজস্ব ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। প্রাকৃত শব্দ, সম্পদ, বিকৃত শব্দ, তাহলে কি হচ্ছে? বি, সম্পদ। নির্দেশক প্রত্যয় হলো টা। এবার এখানে কি বলেছে? একটা মন্তব্য দিয়ে দেওয়া হয়েছে। দেখো, মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে আসছে। আমাদের ইতিহাস নয়, যাহা আমরা বাঙালির ইতিহাস বলিয়া পাঠ করি, তাহা ইংরাজের ইতিহাস। বঙ্গভূমে ইংরাজের কীর্তিকলাপকে আমরা বাঙালির ইতিহাস বলিয়া এখন গ্রহণ করিতেছি। মন্তব্যকার সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। বীরবল ছদ্মনামে সাহিত্য সৃষ্টি করেছেন কে? প্রমোদ চৌধুরী। আমরা সকলেই জানি। নবনীত শব্দের তদ্ভব শব্দ ননি। এইবার দেখো 84 এবং 85 নম্বর যে অপশনটা দিয়েছে ওদের প্রশ্নটা, সেটা এখানে লাল ভাবে আমি লাল দাগে এটাকে মার্ক করে রেখেছি। একটাই কারণ এখানে অফিসিয়াল অ্যান্সার কিটা এখানে ভুল দেওয়া আছে। ওরা নিজেরাও এখানে মার্ক করে দিয়েছিল অফিসিয়াল অ্যান্সার কির মধ্যে। অ্যাকচুয়ালি এটার এই প্রশ্ন 84 এবং 85 অ্যান্সার কিটা অদল বদল হয়ে গেছে। ঠিক আছে। এখানে হয়ে যাবে আমিত্ব বাংলা শব্দ প্লাস তৎসম প্রত্যয়। ঠিক আছে। আর অবগুণ্ঠন শব্দের মধ্যে যে প্রত্যয় ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অন। ঠিক আছে, অন্যায়। তাহলে এই দুটো শব্দ আমরা মোস্ট প্রবাবলি আমরা এইভাবে এটাকে দেখে রাখতে পারি। এইবার আমরা 86 নম্বর প্রশ্নে যাই। শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি। শব্দের অর্থের ভাগ হলো উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, অর্থাৎ শব্দের অর্থের ভাগ হলো, একটা হচ্ছে অবিধা, একটা হচ্ছে ব্যঞ্জনা। ঠিক আছে। অবিভক্তি চিহ্ন হলো শূন্য বিভক্তি। এই 88 নম্বর প্রশ্নটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। অবিভক্তি চিহ্ন হলো শূন্য বিভক্তি, কারণ শূন্য বিভক্তির মধ্যে এটাকে আমরা অবিভক্তিকে শূন্য বিভক্তি বলি। এই প্রশ্নটাই আবার রিপিটেশন হয়েছে, এই পরীক্ষার মধ্যে আবার রিপিটেশন হয়েছে। ঠিক আছে। এই 88 নম্বর প্রশ্নটা একটু মাথায় রাখবে, দেখবে পরবর্তীতে আবার এই অবিভক্তি চিহ্ন দিয়ে আরেকটা প্রশ্ন এসছে, এরকম কিন্তু আসছে। ঠিক আছে। কুমোর শব্দের প্রতিশব্দ হলো তনয়। খুঙ্গি শব্দের অর্থ হলো পুঁথি রাখার জন্য বেতের তৈরি ছাপ। ঠিক আছে। এরকম ধরনের অনেক শব্দ আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো একদম খুঁজে খুঁজে আমাদের পড়তে হবে, কিছু করার নেই। ঠিক আছে। এইবার দেখো 91। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ঠিক আছে। এখানে বাংলা ভাষায় কথাটা মিসিং আছে। বইটার নাম 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, যেটা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাবেদ আবিষ্কার করার সময় একসঙ্গে অনেকগুলো পুঁথিকে সম্পাদনা করে বের করেছিলেন। এবং ওই পুঁথিগুলোর মধ্যে সংকলনটি কোন কোন কার আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যবাদে, সৌরবাদের দোহা আছে, ডাকার্ণবের পুঁথি আছে, চর্যাবদ, এগুলো দিয়ে আমরা কিন্তু 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি সংকলিত হয়েছিল। সেই জন্য অপশনটা কি হয়ে যাচ্ছে? উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক। ঠিক আছে। আমি প্রশ্নগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এই কারণে, যাতে তোমরা প্রশ্নটা অ্যানালাইসিস করার সঙ্গে সঙ্গে একেই বলে PYQ অ্যানালাইসিস, কারণ এই অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা কিভাবে চর্যাবদটা পড়বো, কিভাবে সাহিত্যের ইতিহাসটা পড়বো, সেই ধরনের কিন্তু একটা আইডিয়া আমরা এখান থেকে নেব। শুধু আলোচনা করে গেলাম, প্রশ্নটা তোমাদের দেখিয়ে গেলাম, এমনটা তো নয়। এবার বিষয়টা হচ্ছে যে এরকম অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র প্রশ্ন আলোচনা করা হয়েছে, অনেক অনেক করা হয়েছে, কিন্তু এই ধরনের পড়াশোনার ধরনটা আমাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে।
92 প্রশ্ন দেখো, চর্যাপদের যুগের ঘোরাধিপতি ছিলেন, এটা আমরা কোথায় পাবো? পাল ঘোরাধিপতি ছিলেন, কোথায় পাবো এটা? নির্মল দাসের বইটা যে আছে, আমরা চর্যাপদের বই হিসেবে যে বইটাকে সবসময় চিনে থাকি, হলুদ রঙের বইটা, ঠিক আছে, সেখানে দেখবে ওখানে চর্যাপদ সম্পর্কিত যে সমস্ত আলোচনাগুলো উনি করেছেন নির্মল দাস, সেখানেই কিন্তু এই তথ্যগুলো আমরা পেয়ে যাবো। যেন বইটা কিন্তু ভালো মতো পড়তে হবে, শুধু পদগুলো পড়লে হবে না, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড হলো দান খণ্ড। পূর্বজন্মের কেতকী হলেন দ্রৌপদী। ভবনই গগন গম্ভীর বেগে বাহী পদকর্তা হলেন চাটিলোপা। ঠিক আছে। 96 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার স্বামীর নাম আমরা সকলেই জানি আইহন ঘোষ। বিদ্যাপতি প্রতিভাকে কসমিক ইমাজিনেশন বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, এটা আমি বারবার করে বলেছিলাম এবং এটা কিন্তু এবার কমন এসছে। 98 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবতের ছত্র সংখ্যা 25,000-এর বেশি দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এখানে 25,000-ই নেই, এরকম করে হতে পারে না, এটার বেশি বা কম, এরকম 10,000, 15,000, 25,000 কোনোদিন কাব্য শেষ হতে পারে না, 25,001, 25,002 এরকম হতে পারে, বা 24,999 এরকম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটিভাবে আমরা অ্যাপ্রক্সিমেট 25,000 ধরে নিতে পারি, এখানে মানে 25,000-এর কম বেশি 25,000 এরকম দেওয়া উচিত ছিল অপশনটা, ঠিক আছে। 99 নম্বর, মানধাতার পিতার নাম হলেন যুগনাশ্বর। মঙ্গল কাব্যের আদি কবি হলেন হরিদত্ত, আমরা যাকে কানা হরিদত্ত বলি, তিনি এখানে হরিদত্ত বলে দেওয়া আছে। আচ্ছা, এইবার গোবিন্দ বিজয় পুঁথিটির প্রকাশকাল 1886। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাস ঘেটে ঘেটে বের করতে হচ্ছে, একটাই এরকম ধরনের একটা দুটো প্রশ্ন আসছে, তার জন্য কিন্তু সাহিত্যের ইতিহাসটা আমাদের ঘেটে ভালো মতো পড়ে নিতে হচ্ছে, ঠিক আছে। দৌলত কাজীর লোর চন্দ্রানী কাব্যে মাধ্যমী মাস বলা হয়েছে চৈত্র মাসকে, ও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। বিদ্যাসাগরের বাসুদেব চরিত রচিত হয় কোনোটি নয়, কারণ বিদ্যাসাগরের বাসুদেব চরিত রচিত কবে হয়েছিল গবেষকেরা সেটা জানেন না, পুঁথিও পাওয়া যায়নি, কোনো কিছুই নয়, জাস্ট কয়েকটা পৃষ্ঠা থেকে গবেষকেরা অনুমান করেন যে এই বাসুদেব চরিত লেখা শুরু করেছিলেন বিদ্যাসাগর, কিন্তু কবে কি ডেট ফেট কিছুই নেই, সেই জন্য প্রকাশকাল কিন্তু এখানে এক্সাক্ট প্রকাশকাল কিন্তু কেউই বলতে পারে না, ঠিক আছে, সেই জন্য এখানে কোনোটি নয় হবে। বাংলা কাব্যে কলাবৃত্ত রীতি প্রবর্তন করেন, একেবারেই সোজা প্রশ্নটা এসছে, রবীন্দ্রনাথ ঠাকুর। হুগলির ইমামবাড়া নির্মিত হয় 1888 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এইবার এখানে আমরা দেখো অনুচ্ছেদ ক, এইবার এই সাবজেক্টের মধ্যে আমাদের মেইন যে সাবজেক্ট বাংলা, সেখানে আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, দুটো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, এবং এই নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে মানে প্রদত্ত বহুনিবন্ধীয় প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ নির্দেশ সংখ্যা কত আছে? 106 থেকে 115। এবার এই পুরো ইয়েটা আমি স্ক্রল করে দিচ্ছি, গতটা কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে। এবার এই গতটা পড়ে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে কিন্তু এটাকে সলভ করে নেবে, ঠিক আছে। এটা পড়ে আমি আর সময় নষ্ট করছি না, যেহেতু এটা আমাদের গদের প্রশ্ন। তাহলে 106 থেকে 115 পর্যন্ত আমরা যাচ্ছি, ঠিক আছে। এইবার এইখান থেকে দেখো অনুচ্ছেদ খ শুরু হয়েছে, ঠিক আছে। এখানেও একটা গদ রয়েছে, এই গদটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে কিন্তু দেখে নেবে। এই হচ্ছে গদটা পুরোটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো গদটা। এবার এই গদটা পুরো এখান থেকে প্রশ্নগুলো করতে হবে, 116 থেকে 122, ঠিক আছে। যাক, এইবার দেখো 125 অব্দি আমরা প্রশ্নটা করলাম, 125 অব্দি হবে। এইবার দেখো 126 থেকে আমরা অন্য ধরনের প্রশ্ন পাচ্ছি, অর্থাৎ ব্যাকরণজাত প্রশ্ন পাচ্ছি। স্বজাত বিসর্গের উদাহরণ কি? জ্যোতিষ। ভালো এ সন্ধি বিচ্ছেদ করো, ভালো যুক্ত এ, ঠিক আছে, কারণ এ হচ্ছে বিভক্তিটা অন্তঃস্থীয় হয়ে যায়, এটাকে অন্তঃস্থ শ্রুতি বলা হয় এমনি শ্রুতিতে, বশ্রুতি অন্তঃস্থ শ্রুতি। এই ঘটনাটা ঘটে বলে সন্ধি বিচ্ছেদে ভালো যুক্ত এ এই ধরনের ঘটনাটা ঘটে, ঠিক আছে। 128 নম্বর প্রশ্ন, ব্যাকরণে পুরুষ শব্দটির অর্থ কি? ব্যাকরণের পুরুষ শব্দটির অর্থ উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, অর্থাৎ পুরুষ কথাটির অর্থ হচ্ছে ক্রিয়ার আশ্রয় এবং বিশেষ্য, ঠিক আছে। এইবার নৌবহর শব্দটার অর্থ হচ্ছে সমষ্টিকারক বিশেষ্য। নিরক্ষরা শব্দের বিপরীতার্থক শব্দ সাক্ষরা। 131 বই পড়া কি তৎপুরুষ সমাস, বইকে পড়া কর্মতৎপুরুষ, ঠিক আছে। আমরা গাছি অর্থাৎ তোষামত করা। 133-এ চলে এসেছি, অবিভক্তি চিহ্ন হলো, এই দেখো 88 নম্বর প্রশ্নটা আমরা পেয়েছিলাম, অবিভক্তি চিহ্নটা কি? একেবারে 133 নম্বরে একেবারেই একটা কপি করে প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুটো প্রশ্নই আমরা পারলাম, ঠিক আছে। 34 নম্বরে দেখো, সাজি আছো যোগী বলো কার লাগি, কাল হলো কোনোটি নয়, এর কাল সাধারণ অতীত নয়, বর্তমান নয়, পুরাঘটিত অতীত নয়, ঠিক আছে।
135 থাকিস হলো ভবিষ্যৎ অনুজ্ঞাত উচ্চার্থে মধ্যম পুরুষ। অপসংস্কৃতিতে দেশটা ছেয়ে গেল হে, উপসর্গের প্রয়োগ যথাযথ নেই, মানে বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। পুলিশের হাতে চোর ধরা পড়েছে, বাক্যটি কর্মবাচ্য। জবিষ্ট শব্দের অর্থ হলো অতিশয় তরুণ। শূন্যস্থান পূরণ করো। প্রশ্রয় আলয় ড্যাশ মানে আবাস বলা হয়েছে নিলয়। ঠিক আছে, এখানে মিলিয়ে একটা মিল করে এটাকে করতে বলা হয়েছে, যার অর্থ হবে আবাস। আবাস মানে নিলয়। উর্মি শব্দের প্রতিশব্দ হলো ঢেউ, এটা আমরা সকলেই জানি। বেরসিক ফার্সি উপসর্গ। টাকায় কিনা হয় বিবৃতিবাচক। 10 লাঠি 1 বোঝা। সমাজে বাস করার অর্থ পরস্পরের সহযোগিতা করা। 144 বলেছে সে এবার তোমাকে ধরবে, কর্মবাচ্যে পরিণত করো। তুমি এবার তার হাতে ধরা পড়বে। ঠিক আছে। দন্ত স থেকে মূর্ধন্যস্বয়ে রূপান্তরিত হলে হয় সত্যবিধান, আমরা সকলেই জানি। আর দন্তান্ন থেকে মূর্ধন্যে রূপান্তরিত হলে হয় নত্যবিধান। ঠিক আছে। বাংলা ভাষায় পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করার নিয়ম হলো 4টি। প্রত্যয় চিহ্ন, এই অ্যাকচুয়ালি রুট হবে, এখানে রাইট চিহ্ন কেন দিয়েছে আমি এটা বুঝতে পারলাম না, কিন্তু প্রত্যয় চিহ্ন হয়ে অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে রুট চিহ্ন। ঠিক আছে, রুট চিহ্ন রাইট চিহ্ন এক নয়। তো এই প্রশ্নটাকে নিয়ে আমার একটু কনফিউশন আছে। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এই বিষয়টাকে জানাবে, কিন্তু আমরা জানি যে প্রত্যয়ের চিহ্ন কিন্তু রুট হয়। ঠিক আছে। কৃত্তিকা যুক্ত শ্রেয় কার্তিকেয়। গণ্ডগ্রাম পদের ব্যাসবাক্য গণ্ডজে গ্রাম। শ্বেত শ্মশ্রু সব সমাসের নিদর্শন হল সাধারণ কর্মধারা। শ্বেত যে শ্মশ্রু। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 150টা প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর। এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই ভালো মতো সলভ করে নেবে এবং এগুলোর থেকে নোটস নেওয়ার চেষ্টা করবে খাতার মধ্যে, কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের টিআরই 4.0-তে আসার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো এবং এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আলোচনা কিন্তু আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো এরকমই ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।